এটা আবার কি ধরনের কথা? এত বড় কথা কেউ ভুলে যায় কি করে? আমিও জানতে পারি আমার যা খোলামেলা পোশাক পরতে পছন্দ করে, কিন্তু এবার দেখে তাকে বোঝা যায় যে তার সদ্য 7 মাস চলছে। তাহলে কি আমার ভাসুর গত 7 মাস আগে এসেছিল? সেটা হয় কি করে? এত তাড়াতাড়ি যদি আসে তাহলে সবার তার কথা কিভাবে ভুলে গেল? আমার বর কি তার সাথে কোনো বাজাবাজি বা ঝগড়াঝাটি করেছে? তাও তো শুনলাম না। নাকি কেউ কাউকে পছন্দ করে না? বিষয়টা আমাকে খুব ভাবাতো। আমিও তো এখানে এসেছি প্রায় 2 মাস চলতেছে, আমি তো এখন পর্যন্ত দেখিনি যে কেউ কোনো পার্সেল পাঠিয়েছে বা তাকে দিয়েছে। তখন আমি হঠাৎ করে ভাবলাম যে আমার জায়ের এই অবস্থা, তার মধ্যেও আমার শ্বশুর তাকে পাও মালিশ করতে ডাকেন, তাও আবার প্রতিদিন। তার তো একটু মালুম করা উচিত এই অবস্থায় মহিলাদের একটু রেস্ট নেওয়া উচিত, তাকে একটু মানসিক শান্তি দেওয়া উচিত। একদিন আমরা সবাই বসে খাবার খাচ্ছিলাম, তো আমার যাকে আমি বললাম যে আমি তোমার জন্য চাট বানিয়েছি, এরকম অবস্থায় তো তোমার হয়তো চাট খেতে ইচ্ছে করে। তখন আমার জায়ের গলায় যে খাবারটা ছিল সেটা একটু আটকে গেল। তখন দেখলাম আমার শ্বশুরও তার দিকে তাকিয়ে তাকে দেখতে লাগলো। তখন আমার যা বলে উঠলো যে কে বলেছে তোমাকে যে আমি প্রেগনেন্ট? কই, আমার বর তো কখনো আমার সাথে দেখা করতে আসেনি। এই কথাটা শুনে আমার পা থেকে মনে হলো যে মাটিটা একদম সরে গেল। আমার যা আমার মুখের সামনে কেমন করে মিথ্যা কথাগুলো বলতেছে, আমি খুব ভালো করে জানি যে সে প্রেগনেন্ট। আর তখন আমার যা আমাকে বলতে লাগলো যে আমি তোমার সাথে একটু মজা নিয়েছিলাম আর তুমি সেটা একদম বিশ্বাস করে নিলে। তার কথার সাথে আমার শ্বশুরও দেখলাম তাল মিলিয়ে বলতেছে যে তোমার সাথে হয়তো একটু মজা নিতেই পারে, আর তুমি এটা সিরিয়াসলি কেন নিলে? আর আমার শ্বশুর আমাকে বললো যে বৌমা, এখন পর্যন্ত আমাদের বাড়িতে কোনো খুশির খবর নেই, তাই তো আমরা তোমাদের মুখের দিকে তাকিয়ে আছি। খুব তাড়াতাড়ি আমাদের একটা খুশির খবর দিয়ে দিও তো। আজ রাতে যখন আমার শ্বশুরের ঘরে গিয়েছিল আমার যা, তখন দেখলাম যে তার চোখের কোণে পানি যাওয়ার এক মুহূর্তে তার চোখের পানিটা সে মুছছিল। বেচারার উপরে হয়তো আজ কোনো অত্যাচার হয়েছিল, এখানে সে নিজেই সবকিছু করছিল। একদিন আমি খুব রেগে গেলাম আর আমার যাকে বললাম যে কেন সে সবার সামনে মিথ্যে কথাগুলো বলছে। আমি তো অন্ধ নই, আমি নিজের চোখে দেখেছি যে তুমি মা হতে চলেছো। তুমি তো নকল পেটও লাগিয়ে রাখোনি, আর তুমি তো এত খাও না যে তুমি হঠাৎ করে এত মোটা হয়ে যাবে। তোমার পেটে কার বাচ্চা আছে? তোমার বড় নাকি আসে না? তাহলে তোমার পেটে এটা কার বাচ্চা? আমার যা কথাগুলো শুধু শুনলো, কিন্তু সে আমাকে কোনো উত্তর দিল না। কি এমন তার পায়ে ব্যথা থাকে যে রোজ রাতে তোমাকে তেল মালিশ করে দিতে হয়? একটা কথা খুব ভালো করে মনে রাখো, তোমাদের মধ্যে যদি কোনো চক্কর চলে আর আমি যদি সেটা জানতে পারি, তখন কিন্তু আমি পুরো গায়ে তোমাদের মান সম্মানহানি করে দিব। আমি জানি যে একটা মহিলা একটা পুরুষ ছাড়া কখনোই থাকতে পারে না। তোমার বর 2 বছর হয়ে গেছে বাইরে গেছে, তার মানে যে এই না যে তুমি তোমার মান সম্মানহানি করবে। বাচ্চাটারই বা কি দোষ? ও যখন পৃথিবীতে আসবে তখনও কাকে বাবা বলে পরিচয় দিবে। আমার এই কথাগুলো শুনে আমার যা একদম রেগে গেল আর আমাকে বলল যে ঠিক আছে, তুমি যেহেতু ভাবছো যে আমার শ্বশুরের ঘরে আমি কি করি, তাহলে আজ রাতে আমার বদলে তুমি আমার শ্বশুরের ঘরে চলে যাও, তাকে তুমি তেল মালিশ করে দিয়ে আসো, তখন তুমি নিজেই সবকিছু জানতে পারবে। আমি বললাম ঠিক আছে, আজ রাতে আমিই যাব, আমি দেখতে চাই যে ওখানে কি হয়। আমার যা আমাকে বলে দিল যে শ্বশুর ঘরের লাইট কিন্তু অফ থাকে, তোমাকে গিয়ে বলবে যে লাইটটা অন করার দরকার নেই, তুমি আমার পায়ে মালিশ করে দাও, আর তুমি কিন্তু ধীরে সুস্থে মালিশটা করে দিবে, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে, আমি যাব, আমি দেখতে চাই ভিতরে কি হয়। আমি জানতাম যে মহিলাদের ভুল থাকে না, মহিলারা জিতেও হেরে যেতে পারে। তাও এখানে আমি আমার জায়ের শুধু ভুলটাই দেখতে পেলাম। আমার মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খায় যে তার সাথে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সে কাউকে বলে না কেন? আমার শ্বশুর যদি তাকে জোর জবরদস্তি কিছু করে থাকে তাহলে সেটা সহ্যই বা করে কেন? কাউকে বলে না কেন? তারপর আমি চলে গেলাম আমার শ্বশুরের ঘরে। তারপরে আমি দেখলাম যে ওই ঘরের লাইট আগে থেকেই বন্ধ ছিল। হাতে তুলে বাটিটা ধরলাম আর ভিতরে চলে গেলাম। আমার যা বলল ভিতরে যেতে যেতেই দরজাটা তুমি বন্ধ করে দিও, আর যদি কোনো কথা জিজ্ঞাসা করে তাহলে তুমি হ্যাঁ হু বলে কাটিয়ে দিও। আমি তখন মনে মনে ভাবলাম যে আমার ভয় কিসের? আমি শ্বশুর যদি জানতেও পারে যে আমি, তাহলে আমি বাইরে চলে আসব। আমার শ্বশুরই তো আমার যা বাইরে দাঁড়িয়েছিল। আমি যখন ভেতরে গেলাম তখন আমার শ্বশুর আমাকে একটা কথা বলল। কথাটা শোনা মাত্রই আমার কানে আমি হাত চাপা দিলাম। সে বলল, প্রিয়, আজ এত দেরি করলে কেন? আমি তো পুরোপুরি অবাক হয়ে গেলাম। তারপর বলল, বসো, দাঁড়িয়ে আছো কেন? আর তুমি এমনই বা করছে কেন? তুমি কি আমার সাথে কোনো কারণে রাগ করেছো? সে এমন ভাবে কথাগুলো বলতেছে যেন মনে হচ্ছে যে তিনি তার বউয়ের সাথে কথা বলছে। আমি ভিতরে গেলাম মাত্র 2 মিনিট হয়েছে, তার সাথে সাথে আমি বাইরে চলে আসলাম। তারপর আমার যাকে আমি অবাক হয়ে দেখতে রইলাম। তারপর সে আমার হাতটা ধরে তার ঘরে নিয়ে গেল আর সে একটা ফটো দেখালো। ফটোটাতে দেখা গেল যে আমার শ্বশুরের সাথে সে বউ হয়ে বসে আছে। বললো, এটা যে দেখতেছো এটা আমার শ্বশুর না, এটা আমার স্বামী, আর আমাদের বিয়ে হয়েছে। তুমি যে আমার আওয়াজ শুনতে, সেটা তার তেল মালিশ করতে করতে আমি হাঁপিয়ে যেতাম, ঠিক তখনই তুমি ওই আওয়াজগুলো শুনতে। ওই লোকটা ভালো না, ও আমাকে অনেক অত্যাচার করে আর ও আমাকে চাকর ভাবে।
আমার আগে পরে কেউই নেই, শুধু ওই আছে। আমার এই যে পেটে বাচ্চাটা দেখতেছো, এটা ওরই। সে আমাকে বলেছে যে আমার যখন বাচ্চা হবার সময় চলে আসবে তখন সে আমাকে গ্রামে পাঠিয়ে দিবে, পরে কিছু না কিছু বলে কাটিয়ে দিবে যে এই বাচ্চাটা দত্তক নিয়েছে। তোমার বরের সাথে বসে এই সিদ্ধান্তগুলো আমরা নিয়েছি, তোমাকেও বলেনি, কারণ আমরা চাচ্ছিলাম না যে এই কথাগুলো বাইরে কেউ জানুক আর মান সম্মান হানি হোক। আমার বরের যে বোন এসেছিল সেও এগুলো জানতো না। তাদের সবার সামনে যখন তুমি বলেছিলে যে আমি গর্ভবতী, তখন আমার স্বামী আমার উপরে খুব রেগে গেল এবং আমাকে এমনি অনেক মেরেছিল, যার জন্য তুমি আমার মুখে ক্ষত দাগ দেখেছিলে। পুরো রাত সেদিন আমাকে অনেক কথা শুনিয়েছিল। জানো না, এই বংশটা বড় অদ্ভুত, এখানে অনেক রহস্য লুকিয়ে আছে, যারই মধ্যে আমি নিজেই একটা রহস্য। আর তুমি কিছু জানতে না, তোমাকে বলা হয়নি। তোমার বর সবকিছু জানতো, তোমাকে বলেনি এই কারণে যাতে তুমি তাকে একটা রহস্য না ভাবো। আজ রাতে তুমি তাকে বলে দিও যে তুমি সবই জানো, কিন্তু চুপ করে থাকো। তখন দেখবে তোমার বর নিজেই তোমাকে সবকিছু বলে দিবে যখন বিয়ের কয়েকটা মাস সময় হবে। ততদিন পর্যন্ত তুমি আমার উপর গোয়েন্দাগিরি করতে থাকো। আমার উপরে এসব গোয়েন্দাগিরি তুমি এখন বন্ধ করো, আমাকে একটু আমার মতো থাকতে দাও। আর আজ এই কারণে ওই ঘরে তোমাকে পাঠিয়েছি যেন তুমি এই কথাগুলো বললে বিশ্বাস করো। আমি তখন আমার জায়ের কাছে ক্ষমা চাইছিলাম এবং তাকে বলছিলাম যে আমি আর এ বিষয় নিয়ে কোনো কথা বলবো না, কিছুই করব না, কারণ আমার জন্যই তার জীবনের উপর বহু প্রভাব পড়ছিল। তারপরে সবকিছুই আমি আমার স্বামীকে বলি, সেও খুব বিব্রত হয়ে গেছে এবং সে আমাকে বলতেছে যে আমি আগে থেকে তোমাকে কিছু জানাইনি, কারণ তুমি তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে এখানে এসেছো। হঠাৎ করে যেন তুমি এটা না ভাবো যে তুমি কি একটা অদ্ভুত পরিবারে এসে পড়েছো, এটা যেন তোমাকে না ভাবায়। এটা সত্যি যে আমার বাবাই মেয়েটাকে ভালোবেসে বিয়ে করেছিল, তাদের বিরুদ্ধে কোনো কথা বলো না, কারণ তারা আমাদের ভালোবাসার কিন্তু পক্ষে ছিল। এবং সবকিছু ভুলে তুমি আমার সাথে জীবন কাটাও, আর আমি সেটাই করেছি। তারপর আমার শ্বশুরের ঘরে একটা কন্যা সন্তান হয় এবং তিনি খুব লজ্জায় পড়ে যান, কারণ আগে তার কোনো সন্তান ছিল না, কোনো মেয়ে ছিল না, কোনো সন্তানই ছিল না, যার কারণে সে মায়া জিনিসটা বুঝতো না। আর এখন সে তার স্ত্রীরও যত্ন নেয় এবং তার মেয়েরও যত্ন নেয়। খুব সাধারণভাবেই তারা জীবন পার করছিল, আর আমরা আমাদের মতো জীবন পার করতেছি। ঘরের অংশ আমরা সবকিছু আলাদা করে নিই এবং তাদের সাথে আমরা সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে ফেলেছি। আমার স্বামী একজন ভালো মানুষ, আর আমরা আমাদের মতো করে জীবনযাপন করতেছি। আমার জন্য সে কঠোর পরিশ্রমও করে, আর এটাই আমার জন্য অনেক যথেষ্ট।